ঘিরে ফেলা কাকে বলে জানেন? মানে ধরুন আর পালানোর পথ নেই, একেবারে এপাশ ওপাশ সব দিক থেকে যতগুলো দিক আছে কোনো না কোনো এজেন্সি নজর রাখছে। ইডি হতে পারে, সিবিআই হতে পারে, অন্য কোনো এজেন্সি হতে পারে, এনআইএ হতে পারে। কেন এতগুলো কথা বলছি, কাকে ঘেরার কথা বলছি? বলছি শাহজাহানের কথা। মূলত শাহজাহান কোথায় তার উত্তর 5 দিন কেটে যাওয়ার পরও নেই। শাহজাহান কোথায় সেই তল্লাশিতেই নাকি গাড়ির ডিকি দাঁড় করিয়ে চেক করা হচ্ছে, বাসে উঠে চেক করা হচ্ছে, নাকা চেকিং চলছে ওই এলাকা জুড়ে, এবং প্রশ্ন করা হলে বলা হচ্ছে নির্দেশ রয়েছে তাই আমরা চেক করছি। অন্যদিকে কেন্দ্রের প্রায় সবকটা এজেন্সি তারা ঘিরে ফেলছে, গোটা এলাকা ঘিরছে। শাহজাহান কোথায়? আগে একবার ছবিটা দেখবো কোন কোন এজেন্সি কেন ঘিরে ফেলার কথা বলছি। দেখুন আমরা ফুল স্ক্রিন দেখানোর চেষ্টা করব টিম সেন্ট্রাল এজেন্সি কিভাবে ঘিরছে। সেন্ট্রাল এজেন্সি খুব গুরুত্বপূর্ণ দুটো মিটিং করেছে গতকাল, খুব গুরুত্বপূর্ণ। সেখানে সমস্ত এজেন্সির প্রতিনিধিরা ছিলেন, প্রায় সমস্ত এজেন্সির, কেন্দ্রীয় যতগুলো এজেন্সি রয়েছে যারা এই ধরনের কাজে দক্ষ তাদের প্রায় প্রত্যেকে ছিলেন, যাদেরকে গতকাল বৈঠকে দেখা গিয়েছিল। আমরা জানি ইডির স্পেশাল ডিরেক্টরের সঙ্গে ডিআইজির কর্তার বৈঠক ছিল, কিন্তু এছাড়াও অন্যান্য এজেন্সির কর্তারাও ছিলেন। তাহলে সত্যি যদি আমরা বলি যে ঘিরে ফেলার চেষ্টা হচ্ছে, তা কি ভুল বলা হবে? আর এলাকায় কিভাবে নাকা চেকিং চলছে সেই ছবিটা একবার দেখাবো। দেখুন অটোয় তল্লাশি, এমনকি অটোয়। আচ্ছা অটোয় করে শাহজাহান গেলে কোথায় যাবেন বলুন? গাড়িতে তল্লাশি, গাড়ির ডিকি খুলে, বাসে পর্যন্ত তল্লাশি। যখন প্রশ্ন করা হচ্ছে, আমাদের প্রতিনিধি প্রশ্ন করছেন, তখন বলা হচ্ছে নির্দেশ রয়েছে তাই নাকা চেকিং। আমার সঙ্গে যে অতিথিরা আছেন তারা কি ভাবছেন, কি মনে হচ্ছে তাদের? শতরূপ ঘোষ সিপিআইএম নেতা আমার সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী রয়েছেন আমার বাদিকে, তার পাশে সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক, বাইরে থেকে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এবং আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। প্রত্যেকে স্বাগত দুপুরের এই বিতর্কে। বিতর্ক জমবে। আমি প্রথমেই রাজনৈতিক বিশ্লেষক, যিনি অ্যাপারেন্টলি কোনো দলের নন নির্দিষ্টভাবে, আপনার কি মনে হচ্ছে এত এজেন্সি একসঙ্গে এ কিন্তু সচরাচর দেখা যায় না, কোনো বড় কিছুর সন্ধান? আবার মুখ্যমন্ত্রী বলছেন মাঠ খালি করার উদ্যোগ। দেখুন, শেখ শাহজাহানের ঘটনাটা ঘটার পর 5 দিন পেরিয়ে গেছে। আমি আপনাকে মনে করাই, যেদিনকে জেপি নাড্ডার উপর আক্রমণ হয়েছিল 24 ঘন্টার মধ্যে সেই জেলার এসপি এবং সেই রেঞ্জের ডিআইজিকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। এবার বিজেপি যদি সত্যি আন্তরিক হতো, উত্তর 24 পরগনার এসপি বা উত্তর 24 পরগনার যে রেঞ্জে পড়ে সেই রেঞ্জের ডিআইজিকে দিল্লিতে ডাকা হতো না। আমার নিজের খুব সন্দেহ আছে যে আদৌ কতটা শেখ শাহজাহানকে কে খুঁজছে আমি জানি না। যদি শেখ শাহজাহান সন্দেশখালী বেসিক্যালি একটা দ্বীপের মতো যদি লাক্ষাদ্বীপ চলে গিয়ে থাকেন প্রধানমন্ত্রীকে অনুসরণ করে, তাহলে আলাদা কথা। লাক্ষাদ্বীপে গিয়ে হয়তো উনি ফিরতে পারছেন না, লাক্ষাদ্বীপ থেকে ফেরাটা ডিফিকাল্ট। তা না হলে কাউকে খুঁজে বার করতে এতদিন লাগে না, রাজ্য পুলিশেরও লাগে না, কোনো এজেন্সিরও লাগে না। এটা একটা আমার মনে হয় যে ক্রমশই প্রহসনে পরিণত হচ্ছে, এবং আমি নিশ্চিত না খোঁজ চলছে কিন্তু পাওয়া যাচ্ছে না, নাকি অন্য কিছুর খোঁজ চলছে? আমি ওটাই বলছি। তো আপনি দেখবেন যে যখন বিষয়টা একটু ঠান্ডা হয়ে যাবে, যখন রাম মন্দির উদ্বোধনে সবাই ব্যস্ত হয়ে যাবে, তখন আস্তে করে কোনো একটা আদালতে শেখ শাহজাহান আত্মসমর্পণ করবেন এবং তিনি বেরিয়ে আসবেন। আমরা সবাই ভুলে যাব কি হয়েছিল, অ্যান্ড এভরিথিং উইল বি সেটেল। তাহলে এটা কি হচ্ছে? এটা আমার কাছে পুরোটাই নাটক মনে হচ্ছে। রাজশ্রী, কেন্দ্রীয় এজেন্সির যা করার সেটা তারা করছে, কিন্তু বারবার করে কেন্দ্রীয় এজেন্সির দিকে কেন আমি যাই না, নজর মার খেয়েছে তারা, খুঁজে ধরার কথা হচ্ছে রাজ্যের পুলিশের। আইন চলছে তো, নাকা চেকিং সবিস্তারে দেখালেন। না নাকা চেকিং কোনায় খামচিতে 6 দিন পরে তল্লাশি, 6 দিন পর। এখন শুধু এই ইডি সিবিআই এনআইএ দেখছেন, আই এম শিওর যতটুকু জানি যে ভারত সে তো আছে, কিন্তু ভারতের যে বৈদেশিক বিশেষ এজেন্সি যারা বিদেশে কাজ করে, সেই বিশেষ এজেন্সি কিন্তু পুরোদস্তুরে বাংলাদেশে কাজ শুরু করে। এবং এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, যেটা তোমরা চক্রব্যূহের কথা বলছো, দেখো চক্রব্যূহ এটাকে আমরা টার্মিনোলজিতে বলি ল্যাবরেন্থ। এখানে কিন্তু রিভার্স হচ্ছে। এখানে কি হয়, চক্রব্যূহতে ঢোকার পর বেরোনোর জায়গা হয়, এখানে চক্রব্যূহটা এমন করে দিচ্ছে যে একটা রাস্তা খুলে রাখবে যেখানে সে বাধ্য হবে সারেন্ডার করতে অথবা বেরিয়ে আসতে। কিন্তু আমার যেটা ভয় সেটা হচ্ছে যে সেন্ট্রাল এজেন্সির আগে যদি বাংলা পুলিশের হাতে পড়ে, তাহলে একটা জায়গায় আমার ভয় যে এর আবার ওই ফেক এনকাউন্টারের মতো কিছু না একটা হয়ে যায়। ওই ইউপিতে হয়েছিল বিকাশ দুবে, আমাদের বাংলাতে হয়েছিল ওই ডিসিপি
মেহতা, বিনোদ মেহতার হত্যাকারী ইদ্রিস আলীকে পিটিয়ে মেরে দিল, কারণ ও একটা লিঙ্ক। শাহজাহানকে 6 দিন পরে খুঁজতে অটোর পেছনে, গাড়ির ডিকির পেছনে, বাসের সিটের তলায় কেন এই অভিযান হচ্ছে সেটা আমার মাথায় ঢুকছে না। শতরূপ কি বুঝতে পারছে? দেখুন, যেটাকে নাকা চেকিং বলে দেখাচ্ছ, এটা বেসিক্যালি নাকা চেকিং না, এটা ন্যাকা চেকিং হচ্ছে। পুলিশ যেখানে থাকবে সেই রাস্তা দিয়ে শাহজাহান যাবে না, যে রাস্তা দিয়ে শাহজাহান যাবে সেখানে মমতা ব্যানার্জির পুলিশ থাকবে না। 6 দিন পরে আমি বলছি, যার যেখান থেকে শাহজাহান যাবে, মমতা ব্যানার্জির পুলিশ খুব ভালো করে জানে শাহজাহান কখন কোন রাস্তা দিয়ে যাবে, সেখানে ওরা থাকবে না। এটা আমরা সবাই জানি, এটা বাচ্চা ছেলেও এটা জানে। এগুলো হচ্ছে নাটকবাজি, হচ্ছে লোক দেখানো। আমি এখানে দু একটা কথা বলছি। দেখো, দীপাঞ্জন দা যে কথাগুলো বললেন যে এবার এই হয়েছে, এরা সব এজেন্সি নেমে পড়েছে, এবার এইগুলো করা হবে, কতগুলো ভবিষ্যৎবাণী করলো। দীপাঞ্জনদার আজ অব্দি কোনো ভবিষ্যৎবাণী মেলেনি, এইটা মিললে আমি খুব খুশি হব। কিন্তু এইটা ঘটনা যেটা তুমি বলছো 6 দিন পর, এই ঘটনাটা ঘটলো গত 5 তারিখ। 6 দিনে কি হয়েছে, সেন্ট্রাল এজেন্সির জায়গা থেকে আমরা একটা কার্যকারী পদক্ষেপ দেখেছি, একটা সিঙ্গেল পদক্ষেপ। কি? ইডির পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে পশ্চিমবাংলায় কোথাও ওরা তল্লাশিতে গেলে মাথায় হেলমেট এবং বুকে চেস্ট গার্ড পরে যাবে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা ছাড়া এখনো পর্যন্ত একটা কিছু কংক্রিটলি করা হয়েছে বা জানানো হয়েছে এমন হয়নি। শুনছি হবে, তোমরা তোমাদের কাছে খবর পাচ্ছি যে নাকি 3-4টে বাহিনীর প্রধান তারা মিলে বসে মিটিং করে, মানে 3-4টে এজেন্সির প্রধান তারা মিটিং করেছেন, হ্যান করেছেন, ত্যান করেছেন। এবং এর যদি কোনো ফলাফল হয়, যদি শাহজাহান গ্রেপ্তার হয়, শাহজাহানের সূত্র ধরে যদি ভাইপো গ্রেপ্তার হয়, সবচেয়ে বেশি খুশি তো আমরা হব। কিন্তু হতে পারলে তো খুব ভালো কথা। কেন্দ্রীয় এজেন্সি মার খেয়েছে, তাদের ওপর কেন সন্দেহ করা হবে? সুমনদার কথার উত্তরে রাশিদা বললো, কথাটা ঠিক। আরে ভাই, রাজীব কুমারের বাড়িতে গিয়ে তো আর একটা কেন্দ্রীয় এজেন্সি সিবিআই মার খেয়েছিল, তারপরে কি হয়েছিল আমরা দেখেছি তো। একটা সময় গিয়ে, অনেক পরে একটা সময় গিয়ে রাজীব কুমার কোর্ট থেকে একটা, ঠিক সুমনদা যে কথাটা বললো, একেবারে এই চিত্রায়ন আমরা দেখেছিলাম, রাজীব কুমার কোর্ট থেকে একটা ইমিউনিটি নিয়ে আসলো। ওকে জিজ্ঞাসাবাদ ফেস করতে হবে, আসামে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো, যখন সবাই ভুলে গেছে। কিন্তু তার আগে প্রায় মাস 3 এক রাজীব কুমারকে খুঁজে পাওয়া গেল না। 2 সিবিআই থেকে শুরু করে, ইডি থেকে, তখন ইডির ব্যাপার ছিল না, কিন্তু সিবিআই থেকে শুরু করে, এনআইএ থেকে শুরু করে, ইন্টেলিজেন্স ইত্যাদি এত সংস্থা আছে, কেউ রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারলো না। কোথায় যে পালিয়ে থাকলো, ভারতেই ছিল, ভারতের বাইরে পালিয়ে গেছে এমন নয়, ভারতেই ছিল, কিন্তু কেউ খুঁজে পেলো না। তারপরে ঠিক যখন সব ঠান্ডা হয়ে গেল, ও টুক করে গিয়ে কোর্ট থেকে একটা ইমিউনিটি নিয়ে চলে আসলো। সিবিআই তো মার খেলো, মার খেয়ে ওরা কী করলো সিবিআই? আমরা দেখতে চাই ইডিও যেন ওরকমভাবে মার খেয়ে হিসেবটা ভুলে না যায়। আমি শেষ একটা কথা এখানে বলছি, দেখো, ইডিকে বা সিবিআইকে একতরফাভাবে দোষারোপ করবো না। হ্যাঁ, এইটা ঘটনা পিউ আমাদের রাজ্যে আমরা যা দেখছি, কোনো সভ্য রাজ্যে কেউ এটা কল্পনা করতে পারে না যে ইডি তদন্ত করতে যাবে। সে তদন্ত করবে, তার লড়াই হবে চোর ডাকাতদের সঙ্গে। ইডি কি যে কোনো কেন্দ্রীয় সরকারকে বা সরকারি সংস্থাকে যদি সরাসরি একটা রাজ্যের সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয়, এটা তো কাঙ্ক্ষিত নয়, এটা ঘটনা। ইডিও তো এটা ডিজার্ভ করে না। আমাদের রাজ্যে আমরা কি দেখছি, একটা লোককে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় সংস্থা, 4.5 মাস ধরে সরকারি হাসপাতালে ফেক সার্টিফিকেট বানিয়ে তাকে রেখে দেওয়া হয়েছে, যাতে তাকে কেউ জিজ্ঞাসাবাদ করতে না পারে, ইডি যাতে তাকে জিজ্ঞাসাবাদ করতে না পারে। একটা লোককে জেলে নিয়ে যেতে চায়, রাজ্যের তিহার জেলে নিয়ে যেতে চায় সিবিআই, রাজ্যের সরকার উদ্যোগ নিয়ে পুলিশকে দিয়ে তার নামে একটা পাতি কেস করিয়ে অনুব্রত মণ্ডলকে কাস্টাডিতে নিয়ে নিল, যাতে করে কিনা ও তিহার জেলে যাওয়াটাকে আটকানো যেতে পারে। এই যে পরশুদিন তোমরা জানো, পরশুদিন তোমরা জানো রাজীব সিনহা, ধরো এই যে ইলেকশন কমিশনের রাজ্যে, আদালতে গিয়ে স্বীকার করে আসলো হাইকোর্টের রায় তারা মানেনি। কিন্তু আইনি ভাষা ও মানেনি, ওর বিরুদ্ধে ওটা অভিযোগ, আদালতে দাঁড়িয়ে বলেছে আমি এরকম কিছু করিনি, কিন্তু যদি করে থাকি সেক্ষেত্রে যদি আদালত অবমাননা হয়ে থাকে আমি দুঃখিত। আমরা তো সবাই দেখেছি, রায় দিল সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করতে হবে, ও বলে দিল আমি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করব না। আদালতের রায়কে অস্বীকার করলো কেন? যাতে এই শাহজাহানরা সন্দেশখালীতে কি বসিরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা মতো ভোটটা মণিশঙ্কর দা মুখিয়ে রয়েছে এত অভিযোগ বলার জন্য। আমি জাস্ট আমার কথা শেষ হয়ে আমার 5 সেকেন্ড যাবে। সুতরাং এইটা ঘটনা, ইডিকে যে অসম লড়াই লড়তে হচ্ছে পশ্চিমবাংলায়, এটা কাঙ্ক্ষিত না, এটা কোনো রাজ্যে করতে হয় না, যা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজ্যে করতে হচ্ছে। আবার এইটাও ঘটনা যে কেন্দ্রের সরকারি সংস্থা এই লড়াইটা করতে পারবে, এইটা জেনেই তাদের উপর মানুষ আশা করেছিল। আমরা জানতাম পশ্চিমবঙ্গ পুলিশ পিসি ভাইপোর চুরি ধরবে না, সেই কারণেই কেন্দ্রীয় সরকারি সংস্থার উপর ভরসা করা হয়েছিল। তারা যদি এখন বলে আমরা হেলমেট পরে লোক ধরতে যাবো, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াই? বলছেন যে এতগুলো এজেন্সি একসঙ্গে মিটিং করছে কেন? আমি আমার ভবিষ্যৎবাণীটা নিতে বিশ্বাস করি না, আর এজেন্সির উপর আমার আস্থা খুব কম এই কারণে, এই সদ্য নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মানে অ্যাডিশনাল চার্জশিটটা জমা পড়েছে,
তাতে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া তৃণমূলের অন্য কোনো নেতার নাম নেই। এতদিন ধরে আমরা যত টেলিভিশন ডিবেট হয়েছে, আমি হাস্যকর কিনা জানি না, আমি বলছি সিবিআই ইডিকে আপনি যে বিশ্বাস করবেন, যেটা দুর্ধর্ষ তদন্ত করছে, ইলেকশন মানে সমস্ত দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাবে, তাহলে ওই চার্জশিট এটা হতে পারে। এবং আপনি এটা বিশ্বাস করতে পারেন যে আমি নারদা থেকে আপনাকে 100 মামলার মানে একদম মানে যা যা ইডি বেরিয়েছে, খবরের কাগজে দেখানো হয়েছে, একটু বাদেই বাংলাদেশ থেকে গ্রেফতার করে নিয়ে আসা হবে, উদ্ধার হয়ে যাওয়া টাকা ফেরত আসবে, অ্যাম্বুলেন্সে করে টাকা গেছিল, মানে আমি যত সংবাদপত্রে পড়েছি, বিশ্বাস করুন আবির চ্যাটার্জি নেক্সট দীপক চ্যাটার্জি হওয়ার আগে অব্দি অত রোমাঞ্চকর বিবরণ আমি কোনোদিন পারিনি। রাজস্বী উত্তর দেবেন প্লিজ, আসবো কাউন্টারটা আপনাকেই করতে হবে। ইডির মুখপাত্র নন, আমি তো আপনার ইডির মুখপাত্র তো বলতে চাইনি না, কিন্তু উনি কাউন্টার করতে চান। একটা রেকি করে কি ধরনের ঘটনা সেখানে ঘটতে পারে। আমি তো খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে রাত্রিবেলায় কোনো লোক যে মারা যায়নি, এটাই তো একটা মানে ইয়ের ঘটনা হতেই পারতো, ফলে বড় ঘটনার থেকে বেঁচে গেছে। ফলে এটা টোটালি ফেলিওর অফ ইন্টেলিজেন্স। ওইটার অপেক্ষাতেই বসে যে ধরনের জায়গা ওনারা গেছেন, যে ধরনের লোকগুলোর অ্যাটিটিউড দেখছি, তাতে গুলি চলতে পারতো। গুলি চললে অনেক নিরীহ মানুষ মরে যেতে পারতেন ওখানটাতে রাত্রিবেলায়। ফলে যখন একজন যাচ্ছেন ওখানে, কাকে অ্যারেস্ট করতে যাচ্ছেন, মানে এমন একটা জায়গা যেখানে আইন শৃঙ্খলা যে কোনো মুহূর্তে অবনতি করতে পারে। মণিশঙ্কর বাবু, আপনি কি বলছেন? এমন একটা জায়গা যেখানে যে কোনো সময় আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। সংযম দেখালেন ইডির অফিসাররা, যারা তদন্তে গেলেন, বন্দুক থাকা সত্ত্বেও চালালেন না। আপনি বলছেন চললে আপনি না, আমি বলছি যে কোনো রাজ্যে প্রত্যেকটা জায়গা কিন্তু সমান নয়। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, আপনি গুজরাটে যাবেন, আপনি মহারাষ্ট্রে যাবেন, প্রত্যেক জায়গাটা সমান নয়। সেই জন্য কিছু কোনগুলো উপদ্রুত এলাকা বলে চিহ্নিত হয় ভোটের সময় প্রত্যেকটা জায়গায়। আগের থেকে রেকি করবেন না যে কি হতে পারে। এখনো ভোট ঘোষণা হয়নি, আর এই এলাকাগুলো সারা বছর উপদ্রুত থাকে। না, আমি বলছি না, তার মানে আপনি যদি বলেন যে প্রত্যেকটাই তো দেশের নাগরিক, কোনো জায়গাটাই উপদ্রুত হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটা তো হতে পারে না। তার জন্যই তো কোনটা উপদ্রুত এলাকা সেটা চিহ্নিত হয়। ফলে ইডি যখন যাচ্ছে, কোথায় যাচ্ছে, পশ্চিমবাংলায় সন্দেশখালীতে ইডি গেলে ইডি মার খায়, সল্টলেকে সিবিআই গেলে সিবিআই মার খায়। স্বীকার করুন, এখানে 59টা উপদ্রুত মানে গোটা বাংলাই উপদ্রুত। লাস্টে একটা কথা বলে আমি শেষ করব। আচ্ছা, শতরূপ একটা কথা বলে আমি শেষ করব। এই যে হাজার হাজার কোটি টাকার যে গল্পগুলো আমরা দেখছি, আর তখন যখন চার্জশিটটা ফাইল হচ্ছে, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এই যে 20,000, 25,000, 50,000-এর কথা শুনছি, চার্জশিটে তো এই টাকাগুলোর কোনো প্রতিফলন ঘটছে না। তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এই টাকা চার্জশিটের সঙ্গে কিভাবে যুক্ত? এই যে উনি যে রাজনৈতিক বিশ্লেষক বললেন, যে টাকাগুলো আপনি অ্যারেস্ট যখন দেখাবেন, গুনছে, টিভিতে দেখাচ্ছে, এত মেশিনে গোনা হচ্ছে, তারপরে যখন চার্জশিটটা ফাইল হচ্ছে, তখন তো সেই টাকাগুলো এতগুলো উদ্ধার হচ্ছে দেখা যাচ্ছে না। না, একদম দেখা যাচ্ছে। অনেকগুলো চার্জশিট পড়েছি, একদম দেখা যাচ্ছে। যাচ্ছে কোথায়? উনি বলছেন সামনে দেখানো যা অ্যামাউন্ট চার্জশিটে সেই অ্যামাউন্ট নেই। না, এটা আপনি ঠিক বলছেন না। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে শিক্ষক নিয়োগে আমাদের এই আপনি তো বললেন আবার চুপ শেষ হয়ে যাবে, এবার হয়ে গেছে বোধহয়। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কেন পার্থ চট্টোপাধ্যায় গিয়ে অভিযোগ থেমে গেল, কেন পিসি ভাই অবধি গেল না, এই সমালোচনা আমাদের আছে। কিন্তু অর্পিতার খাটের তলা থেকে যে টাকাটা বেরিয়েছিল, সেই টাকা চার্জশিটে দেখানো হয়নি, এমন নয় ব্যাপারটা। প্রথম কথা হচ্ছে, মণিশঙ্কর বাবু আপনাকে অনুরোধ করবো, শাহজাহান, প্রথম কথা হচ্ছে শাহজাহান বলে কেউ সিপিএম এর পার্টি মেম্বার ছেড়ে দিন এজি মেম্বার ছিল বলে কেউ কোনোদিন দাবি করেনি। আর যদি তার থেকে বড় কথা, এই শাহজাহান যখন সিপিএম কে খুন করবে, আপনার মাঝখানে আমি চুপ করে গেছি, আপনি বাইরে আছেন, আপনি যদি এটা করেন তাহলে বাকি সময়টা আপনার বেশি অসুবিধা হবে। দ্রুত শেষ, ওনাকে থামাতে তবে শেষ করবো। উনি ডিলে আছে, উনি যা বলবে তুমি। শাহজাহান যখন সিপিএম কে খুন করবে, পঞ্চায়েত ভোটের সময় নমিনেশন জমা দিতে দেবে না, তখন শাহজাহান হয়ে যাবে ভগবানের বরপুত্র। আর তারপরে যখন শাহজাহান ইডিকে পিটিয়ে ফেরার থাকবে, তখন আপনার মনে পড়বে এক সময় সিপিএম করতো এই ধান্দাবাজিগুলো বাড়িতে গিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে, ভোটের আগে ধরা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। বললাম যে ভোটের পরে দাঁড়ান, ভোট 2021-এ ভোটের ফলাফল বেরোনোর 15 দিন আপনি যদি চুপ না করেছেন, আমরা যা বলছি উনিও পরে শুনছেন। আমি এবার পরে শুনবো। 2রা মে ভোটের ফলাফল বেরোলো,
2রা মে 2021-এর ভোটের ফলাফল বেরোলো 15 দিন পরে, তখন সামনে কোনো ভোট নেই। 15 দিন পরে 4টে চোর ধরা পড়লো নারদার কেসে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ভোটের পরে কেন ধরা হচ্ছে। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায় সামনের বছর জুন মাসে গিয়ে ধরা পড়লো, জুলাই মাসে গিয়ে, তখন বললেন ভোটের 1 বছর পরে কেন ধরা হচ্ছে। এখন সামনে লোকসভা ভোট, তার 4 মাস আগে ধরা হয়েছে, এখন বলছেন ভোটের আগে কেন ধরা হচ্ছে। ভোটের পরে ধরা যাবে না, ভোটের আগে ধরা যাবে না, মাঝখানে ধরা যাবে না। ভাই পরিষ্কার বলে দিন না, তৃণমূলের চোরকে ধরা যাবে না। মণিশঙ্কর বাবু এবার বলুন। নাকামি হচ্ছে কথার মাঝখানে। আমি বলছি যে দীপাঞ্জন এক্ষুনি আসবো। প্রশিক্ষণটা নিয়েছে উনি, ওনার যে ফ্রেন্ড ফিলোসফার গাইড সেটা ছিল সিপিএম। আমি বলছি প্রশিক্ষণটা অ্যাপ্লাই করছে এখানে, 1। আর 2 নম্বর হচ্ছে দীপাঞ্জন বাবু আমার সঙ্গে একমত হবেন কিনা আমি বলবো। কে বললো সিপিএম ছিল ফ্রেন্ড ফিলোসফার গাইড? কোথায় পেয়েছে? আরে সিপিএম ফ্রেন্ড ফিলোসফার ছিল, কিন্তু তো ওর দাবি, তাকে এত ডিফেন্ড করার কি দরকার? আপনি শেষ করুন। উনি বললেন এটা চোরকে সিপিএম এর ঘাড়ে ফেলে দিলে হয়ে যাবে। সদরু তখন খুবই ছোট ছিল, অবভিয়াসলি ওর মনে হওয়ার কথাই নয়। এই ইদ্রিস আলীর যে কথাটা বললাম, তখন ওই বামফ্রন্ট সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু পরিষ্কার আঙুল উঠেছিল, ওই পোর্ট এরিয়ার মন্ত্রী। ইদ্রিস আলী মারা যাওয়ার পরেও কাগজে কাগজে কি লেখা ছিল সদরূপ গিয়ে আর্কাইভে খুঁজলেও পাবে। আমি বুঝি পুলিশের যন্ত্রণাটা, এবং তখনও কিন্তু সেই ষড়যন্ত্র ওইখানেই শেষ হয়ে গেছিল, আগে কিন্তু পর্দাফাশ হয়নি। এটা বাংলার মানুষ এখনো মনে রেখেছে ডিসিপি বিনোদ মেহতার হত্যা। দ্বিতীয়ত ভবিষ্যৎবাণী কথা বলছো, এই যে তোমাদের যে অ্যালামনি, সে কিন্তু ধরা পড়বেই পড়বে, তুমি দেখে নিও কবে ধরা পড়বে। বাট যেটা আমি পিউ বলছি, যে পরিষ্কার কথা যেটা আমার শঙ্কা, সেটা হচ্ছে ওকে মুখ বন্ধ না করিয়ে দেওয়া। কারণ শাহজাহান কিন্তু একা নয়, শাহজাহানের পেছনে অনেকটা দূর আছে, এবং সেটা খুব সাংঘাতিক কিছু ইনফরমেশন বা ইনপুট রয়েছে ইডির কাছে, এবং তার জন্য সমস্ত সেন্ট্রাল এজেন্সি একসঙ্গে ঝাঁপিয়েছে। ভারতবর্ষের শেষ কবে এরকম ঘটনা ঘটেছে যে একজন লোকাল গুন্ডা মাফিয়া, তার জন্য সমস্ত এজেন্সি একসঙ্গে ঝাঁপাচ্ছে? এর সঙ্গে ইডির উপর আক্রমণের কোনো সম্পর্ক নেই, এখানে কোনো ইগো নেই। ইডি মার খেয়েছে, সেটা আলাদাভাবে দেখা, কিন্তু কিছু একটা পাওয়া যেতে, যেটা অবভিয়াসলি বিতর্কে কথা বলা যাবে না, তার জন্য সমস্ত এজেন্সি ইনক্লুডিং বৈদেশিক এজেন্সি তারাও ঝাঁপিয়েছে, এবং সেটা বোঝা যাবে। ভবিষ্যৎবাণীটা ফলবে কি ফলবে না সেটা বোঝা যাবে। কাকুর কোনোদিন কণ্ঠস্বর চেক করা যাবে না, এই ভবিষ্যৎবাণী কিন্তু উত্তর দিয়েছে, পাল্টা উত্তর এই দুজনের কাউন্টার করার জন্য তো ডিবেটটা নয়। রাজনৈতিকভাবে দুটো ডেভেলপমেন্ট, এক তো শহরের রাজপথে শুভেন্দু অধিকারী নামছেন, কারণ তিনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, আর এই আবহে দক্ষিণ কলকাতায় কালীঘাটে নিজের বাড়িতে সাংগঠনিক মিটিং করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে অবভিয়াসলি সুব্রত বসুর একটা বড় ভূমিকা আছে। কিন্তু সকাল থেকে এবং বেশ কয়েকদিন ধরেই জল্পনা যে সেখানে কি অভিষেক থাকবেন, তিনি কি আমন্ত্রিত। আজ সকালে জানা গেল তিনি নাকি আমন্ত্রিত। এবার প্রশ্ন, তিনি কি আসছেন না আসবেন না? আমি জাস্ট আমার বরাদ্দ সময় থেকে দুটো কথা বলছি। এর ব্রেকের আগে একটা কথা দীপাঞ্জন দা বলেছিলেন, কিন্তু দর্শকরা শুনতে পাচ্ছেন, যারা শুনেছেন, এবং হোপফুলি উনিও দেখছেন। দেখুন পিউ, একটা কথা বলছি, অন এয়ার যদি আমাকে কিছু বলা হয়ে থাকে, বলে কেউ চলে যায়, তোমরা বলা স্পেস দিয়ে থাকো, তাহলে উত্তর দেওয়ার স্পেসটা আমার দেওয়া উচিত। দুজনের জন্য তো আমি আমার বরাদ্দ সময় থেকেই কথাটা বলছি, কেন আমার সময়টা কিভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমার দুটো কথা বলা, সেটা এক হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স কি রাজীব কুমারের ব্যাপারে আপনার ভবিষ্যৎবাণী যেরকম মিলে উল্টে গেছে, তেমন যদি এক্ষেত্রে উল্টায় আমরা সবাই খুব খুশি হব, আমি এটা বলেছি। দ্বিতীয় কথা, অত্যন্ত জরুরি একটা কথা তুলেছিলেন, মুখটা বন্ধ করে দেওয়া হয় শাহজাহানের ওই বকটুয়ের ঘটনায়, যাকে সিবিআই গ্রেপ্তার করলো, সিবিআই হেফাজতে যে লালন শেখের মুখটা বন্ধ করে দেওয়া হলো, তার জন্য কোন সিবিআই অফিসার রাজনৈতিক শাস্তি পেয়েছে, পরের বার পারলে এটা বলবেন। দ্বিতীয় কথা, এই ক্ষেত্রে যে প্রশ্নটা করা হয়, যেটা কিনা আলোচনা হচ্ছে, সত্যি এটা একটা অন্য দলের ব্যাপার, এখানে আমার বলার কিছু নেই। আমাদের কাছে নবীন তৃণমূল প্রবীণ তৃণমূল বলে কিছু হয়ও না, আমরা বুঝি হচ্ছে 2024 নবীন চোর প্রবীণ চোর। তৃণমূলে নবীন চোর হয়, প্রবীণ চোর হয়, নবীন তৃণমূল প্রবীণ তৃণমূল বলে কিছু হয় না। এর বাইরে ওদের সমস্যা ওরা বুঝবে। প্রতিপক্ষ যদি ঘরের কোন্দলে ভোগে, তাহলে কি বিরোধীদের লাভ হবে না? দেখো পিউ, আমি একটা জিনিস বলি, এর আগের দিনও যেটা আলোচনা হয়েছিল, তৃণমূল কংগ্রেসে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের কথা আমরা আগেও কম বেশি শুনেছি না শুনেছি, তবে এইটাও ঘটনা, তৃণমূল কংগ্রেস করলে তার সঙ্গে এত কোটি কোটি টাকার স্বার্থ জড়িত আছে, বারবার করে আমরা দেখেছি। যারা এই যে মনোরঞ্জন ব্যাপারী, লেখক মানুষ, তার এত সম্মান আছে, সব কিছু আছে, কদিন আগে এমন কথা বললেন, আমরা অনেকেই ভেবেছিলাম যে বোধহয় ঠিক আছে সাহিত্যের মানুষ, ওই রাজনীতির মানুষ নন, গিয়ে চোখের সামনে কতগুলো নোংরামি দেখেছেন, থাকতে না পারে সেই আওয়াজ তুলছেন। কি হলো, গতকাল বসে মিটিং করলেন, সব সেটিং হয়ে গেল। যার বিরুদ্ধে বললেন জুয়া সাট্টার বোর্ড চালায়, গরু পাচার করে, বালি পাচার করে, তার সঙ্গে দাঁড়িয়ে বললেন সমস্যা মিটে গেছে, এখন আমরা সবাই ভালো একসঙ্গে কাজ করব। সুতরাং আমি বলছি এটাই হচ্ছে এদের মূল্যবোধের ঠুনকতা। এদের সাথে এত স্বার্থ জড়িত আছে, কোটি কোটি টাকার ঝামেলা, ইগোর ক্লাশ থাকতেই পারে, কিন্তু স্বার্থে টান যখন লাগবে তখন সবাই আবার এক জায়গায় এক হয়ে যাবে, আমরা ওই দিকে তাকিয়ে আমরা বসে নেই। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি দুটো কথা বলবো আনইন্টারাপ্টেড। শতরূপ যে কথাগুলো বলছিল তার মধ্যে এটাই দাঁড়াচ্ছে যে এই যে চুরি, ধান কেটে নেওয়া, অত্যাচার করা, এইগুলো আমাদের ইনভেনশন, এইগুলো তৃণমূল কেন অ্যাডাপ্ট করছে, এক। আর দুই হচ্ছে এই যে রাজস্বী যে কথাগুলো বলছে, আমার কথা হচ্ছে যে মানুষের পারসেপশন হচ্ছে
কোনো রাজ্য নেই, কোনো দেশ নেই পৃথিবীতে যেখানে দুর্নীতি নেই। বিজেপি দুর্নীতি করে মানুষের কোনো উপকার করে না। তৃণমূল সরকারটা যদি বা কিছু কিছু দুর্নীতিতে জড়িত আছে, কিন্তু মানুষের জন্য অনেক কিছু করে। এই দুটোর মানে মধ্যে আপনি কাকে বলছেন বেশি যদি আমি- দুর্নীতি করে, আপনি তো বলছেন, মানুষ হ্যাঁ। হচ্ছে, নাকি শুধু দুর্নীতিতে আছে, চুরি আর কিছু করুক, নেই? কিন্তু মানুষকে 10 টাকা চুরি করলে যদি 10 পয়সা দেয় তো ক্ষতি করে। বেরিয়েছে না চোর আপনি তাই বলছেন। চুরি করে না, কোন আবার আপনি গর্বের সঙ্গে বলছেন আগের থেকে যা যা শিখেছে অ্যাডাপ্ট করে আরো modified version of আমি চোর। দাদা একটা কথা জিজ্ঞেস করছি, আপনি কি কোর্টের ভেতরে এই যুক্তিগুলোই দেন? বিজেপি চুরি করে না। দাদা বলছি কোর্টের ভেতরে আপনি এই যুক্তিগুলোই আরে দেন? আপনি কিভাবে না, বলছেন আমি বলছি বিজেপি যে চুরি? ভাই- আমি ধরে নিলাম আপনার তর্ক স্যার, খাতিরে যাকে হেসে ফেলে না? বিজেপিও যদি কথাই চুরি সাজে না। করে, সত্য- তার মানে আপনি বলছেন তৃণমূলে চুরি করেছে এবং এটা স্বাভাবিক। দাদা কোর্টের ভেতরে এই যুক্তিগুলোই দেন যারা হেসে ফেলে না? আমি বলছি যে না, কোর্টের ভেতরে এটা বলেন। প্লিজ প্লিজ কোনো দূরে আছেন প্লিজ, আমি শুনি, শেষ করতে দিন, কোনো শেষ করুন। সরকার নেই যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। আমি বামফ্রন্টের বিরুদ্ধে নেই। না, তবে এরকম মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেছেন, জীবনে চুরির কথা বলতে পারেন। 52 কোটি টাকা খুন, পাওয়া যায়। সন্ত্রাস, ভোটে কেন, ঋণ, চিরকুটে চাকরি অনেক কথা বলেছেন? বলেছেন। জীবনে বামফ্রন্ট সরকার চুরি করছে কথা মমতা চিরকুটে ব্যানার্জি বলতে চাকরি পারেন। বলেছেন তো, আপনি দেখান আমাকে। চিরকুটে ঠিক আছে, চাকরি বলেছেন। এখন বলছেন 34 বছর যখন সরকারে ছিলেন। ওরে বাবা, মাথা খারাপ হয়ে যাচ্ছে, হবে একসঙ্গে নয়। আস্তে। আরে বুদ্ধ বাবু না, মমতা ব্যানার্জি কথা বলছি। দাদা এক সেকেন্ড তৃণমূলে তুমি তোর তৃণমূলে জয়েন করে বলো। মণিশঙ্কর বাবু 34 দাদা এক সেকেন্ড আমি হাত জোর করছি, এক সেকেন্ড চুপ করে ওরা উত্তর দিচ্ছে। মণিশঙ্কর বাবু 34 বছর আমাদের সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর চুরির বিরুদ্ধে মিছিল করেছেন। একটা মিছিল দেখান। এখন যখন নিজের চোরগুলো ধরা পড়ছে, এখন চিরকুট ফিরকুট অনেক গল্প শোনাচ্ছেন। আমাদের সরকারের সময় বলেছেন একটা সময় উদাহরণ কম, দেখান। মণিশঙ্কর বাবু উত্তর দিন। আরে ভাই চোরগুলোকে তো আপনি তৃণমূলে হাত পায়ে ধরে দিয়ে দিয়েছিলেন তৃণমূলে, তো চোরগুলোর কি হবে? আপনি তো তৃণমূলে ঢুকিয়ে দিয়েছেন চোরগুলোকে। অসাধারণ। আপনি তাকে ডিফেন্ড করতে এখানে বসেছেন, আমি আলোচনা শেষে আবার কনফিউজড হয়ে গেলাম। Anyway, মণিশঙ্কর চট্টোপাধ্যায় মানলেন তৃণমূলে চোর আছে, তৃণমূল চুরি করে বলছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়।